আমি ফাতেমা বিনতে আলাজার। আমি সোনালী ব্যাংক পিএলসি অফিসের ক্যাশ হিসেবে কর্মরত আছি। আমি ব্যাংকের অনলাইন 10তম ব্যাচে ছিলাম। আমি এখানে যুক্ত হয়েছি। আমি বেকার অবস্থায় ছিলাম। তো একসময় মনে হচ্ছিল যে আমার ব্যাংকে আমার স্বপ্ন, ব্যাংকে আমি কাজ করতে চাই। তো সেই মুহূর্তে টার্নিং পয়েন্টটা আসে আমার সামনে। তো আমি সেখানে যুক্ত হই এবং যুক্ত হয়ে টার্নিং পয়েন্টের যে অনলাইনে ভর্তি হই। তারপর তারা সেখানে আমাকে শীট দেয় অনেকগুলা, এবং সেখানে স্যাররা ছিল। এক শুভ স্যার, সুমন স্যার, তারেক স্যার, নাসির স্যার। ওনারা আসলে যেভাবে করে পড়িয়েছিল, যেভাবে করে ম্যাথগুলো পড়িয়েছিল বা যেভাবে জিকেগুলো পড়িয়েছিল, সেগুলো আমার ব্যাংকের ওই মুহূর্তে আমার এমসিকিউ বলেন বা লিখিত বলেন, সবকিছুতে আমার খুবই সহায়ক ভূমিকা পালন করেছে। আর আমি অবশ্যই ধন্য যে আমি যেগুলো পড়েছিলাম বা স্যাররা যেভাবে করে সাজিয়েছিল সাজেশনটা, ঠিক সেভাবে করে কমন পেয়েছিলাম। তো আল্লাহর রহমতে পরীক্ষা আমার খুব ভালো হয়েছে। তো আমি ইনশাআল্লাহ প্রথমেই সোনালী ব্যাংকেই যুক্ত হতে পেরেছি। তো ওই জন্য ব্যাংকি টার্নিং পয়েন্টকে অসংখ্য ধন্যবাদ যে আমার এই ক্যারিয়ারে যুক্ত হতে পেরে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি তামান্না তাবাসসুম রাশনা। মূলত ব্যাংকিং সেক্টরে ক্যারিয়ার গড়াই আমার উদ্দেশ্য ছিল। তো 2023 সাল থেকে ব্যাংকিং প্রস্তুতি যখন শুরু করি, টার্নিং পয়েন্ট কোচিং এর আমি অনলাইন ব্যাচে ভর্তি হই। অনলাইন রিটেন ব্যাচ 1-এ ছিলাম আমি। তো আমার এখনো পর্যন্ত আল্লাহর মতে 3টা ব্যাংকে জব হয়েছে। অফিসার জেনারেল হিসেবে আমি ছিলাম বিডিপিএল, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকে। তারপরে হয় সোনালী ব্যাংকে আসে, এবং বর্তমানে সিনিয়র অফিসার হিসেবে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে আমি রেকমেন্ডেড। তো এই দীর্ঘ পথ চলাই 2023 থেকে 2026 একটা লং টাইম। তো এই সময়টায় অনেক সাপোর্টের প্রয়োজন হয়, গাইডলাইনের প্রয়োজন হয়। টার্নিং পয়েন্ট আমাকে মোটামুটি সেই ধরনের গাইডলাইন দিতে সক্ষম হয়েছে। এই ব্যাচের আমি বিভিন্ন ধরনের পরীক্ষা দিতাম অনলাইন। আমি মূলত অনলাইন ব্যাচে ছিলাম, অফলাইনে ছিলাম না। এখানকার হলো গিয়ে শুভ স্যার, তারেক স্যার, ওনাদের ক্লাসগুলো দেখতাম। অনলাইন ওনাদের ব্যাচের যে বিভিন্ন শিটগুলো, সেগুলো স্টাডি করতাম। তো একটা প্রিপারেশন তৈরি করতে অনেক কিছুই লাগে। টার্নিং পয়েন্ট একটা ভালো একটা হেল্পিং জোন হিসেবে সেখানে মানে। আসসালামু আলাইকুম, আমি বেনিয়ামিন রোকন। আমি সাউথ ইস্ট ব্যাংকে কর্মরত আছি। আমি টার্নিং পয়েন্টের সাথে 2023 সাল থেকে যুক্ত আছি। টার্নিং পয়েন্টের প্রতিষ্ঠাতা নেসার বাতুন স্যারকে খুব মিস করি। লাইব্রেরি শেষে যখন স্যার খবর নিত, খুব ভালো লাগতো। তো টার্নিং পয়েন্ট কম্পারেটিভলি খুব এত কম সময়ে ভালো জায়গায় আসতে পারছে। টার্নিং পয়েন্টের সেবা অন্যান্য ব্যাংক কোচিং এর থেকে ভালো ছিল। তো টার্নিং পয়েন্টের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শরীফুল ইসলাম মুক্ত, সিনিয়র অফিসার অগ্রণী ব্যাংক পিএলসি। আজকে আমার এই পর্যায়ে আসার পিছনে সব থেকে বেশি যে অবদানটা রয়েছে, এবং এই প্রতিষ্ঠানটার নাম হচ্ছে টার্নিং পয়েন্ট জব এইড। আমি যখন চাকরির প্রস্তুতি স্টাডি করে নাই, এমন একটা পর্যায়ে যখন আমার মনে হয়েছিল যে আমার এমন একটা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হওয়া উচিত, যেখানে গিয়ে আমি আমার জীবনের যে ইচ্ছা এবং এবং আমার জীবনের যে গন্তব্য, ওই জায়গাতে পৌঁছাতে যেন আমি একটা হেল্পফুল কোনো গাইডলাইন পাই। এবং এমনই একটি গাইডলাইন আমাকে দিয়েছে টার্নিং পয়েন্ট জব এইড। এবং একটা প্রতিষ্ঠান হিসেবে টার্নিং পয়েন্টের সব থেকে গুরুত্বপূর্ণ যে সম্পদ, সেটা হচ্ছে যে টার্নিং পয়েন্টের শিক্ষক বিন্দু। এবং আজকের বর্তমানে আপনারা যারা চাকরির প্রস্তুতি নিতে চান, আমি আপনাদেরকে বলবো যে আপনারা দেখুন টার্নিং পয়েন্টের সার্ভিসটা কেমন। তো আমি আশা করি যে বর্তমান বাজারে সব থেকে ভালো মানের যে সেবা প্রদান করে, সেটা হচ্ছে যে টার্নিং পয়েন্ট। তো অনেক বেশি শুভকামনা রইল টার্নিং পয়েন্ট জব এইডের জন্য। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। নমস্কার, আমি অম্লান সরকার। আমি বর্তমানে সোনালী ব্যাংক এর সিনিয়র অফিসার পদে সুপারিশ প্রাপ্ত হয়েছি, এবং আমি অনলাইন ব্যাচ 18তে যুক্ত হয়েছিলাম। টার্নিং পয়েন্ট সম্পর্কে প্রথমে বলতে গেলে এই একটা কথাই বলা যায় যে খুবই হেল্পফুল একটা প্ল্যাটফর্ম। আমি যখন জব সম্পর্কে কোনো কিছুই জানতাম না, আমার বেসিক জব সম্পর্কে একদম জিরো ছিল, সেই মুহূর্ত থেকে আমি স্যারদের ক্লাসগুলো অ্যাটেন্ড করছি, এবং সেখান থেকে স্টেপ বাই স্টেপ বিভিন্ন গাইডলাইন পেয়ে এই পর্যন্ত পৌঁছাতে পারছি। প্রায় 10 মাসের মাথায় আমি প্রথম প্রিলি পাশ করি, এবং যেটার পরবর্তীতে আমি এখানে সুপারিশপ্রাপ্ত হলাম।
এই জিনিসটা একমাত্রই সম্ভব হয়েছে স্যারদের সুন্দর গাইডলাইন এবং তাদের পড়ানোর জন্য। বিশেষ করে সুমন স্যার, তারেক স্যার, শুভ্র স্যার, আরিফ স্যার, বাংলা স্যারগুলো, স্যাররা সবাই মিলে এমনভাবে পড়েছেন যে আমরা সহজেই যে কোনো একটা টপিক কমপ্লিট করতে পেরেছি এবং যার কারণে আমার এই সাফল্যতা এসেছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি করবী লাইলু তাহার, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে কর্মরত। আমি টার্নিং পয়েন্টে এক্সাম ব্যাচে যুক্ত ছিলাম। আমার কাছে মনে হয় যে আমরা যখন শিক্ষা প্রতিষ্ঠানে একটা নির্দিষ্ট ধাপ পেরিয়ে যাই, এরপরে গাইডেন্স এবং দিক নির্দেশনার জন্য একটি প্রতিষ্ঠান আমাদের জন্য খুবই প্রয়োজনীয়। তো এক্ষেত্রে আমার কাছে মনে হয় যে টার্নিং পয়েন্টের সেবামূলক যে কর্মকাণ্ড আছে এবং এক্সাম নেওয়ার যে সিস্টেমগুলো আছে, ক্লাস নেওয়ারগুলো, এগুলোতে আমরা অনেক অনুপ্রাণিত এবং দিক নির্দেশনাটা সঠিক পেয়ে গেছি। আমি বলতে চাই আমার অনুগত এবং যে আমরা যারা কর্মরত আছি সবাইকে যে টার্নিং পয়েন্টের এই সেবা এবং ক্লাসের মাধ্যমে নিজের প্রস্তুতিকে আরো শানিত এবং সুন্দর করি। ধন্যবাদ। আমরা সবাই সকলে এখানে যারা আছি, যদি কেউ জব প্রত্যাশী থাকতো তাদেরকে ইন্সপায়ার করার জন্য হয়তো আপনাদের আরো কিছু কথাবার্তা শুনলে তারা ইন্সপায়ার হতো। সেখানে কাউকে ইন্সপিরেশনের কিছু নাই। তো তারপরে আমি জাস্ট আপনাদের 2-3 জনের থেকে 1-2 জন আসলেন, এসে একটু কথা বলা যে আপনাদের জার্নিটা কিভাবে হলো, কোন জায়গায় আপনারা একটু হতাশ হয়েছেন, সেটা কিভাবে নিজেকে ইনোভেট করেছেন, অল্প কয়েক মুহূর্ত নিজের অনুভূতি এক্সপ্রেস করা। আরেকটা কথা বলবো, দেখেন আমি চাই আমরা যখন ক্লাস নিয়ে আমি তারেক স্যার, শুভ্র স্যার, মিজান স্যার, আরিফ স্যার, আমরা সর্বাত্মক চেষ্টা করি যাতে আপনাদের স্বপ্ন করলে আমরা কিছুটা হেল্প করতে পারি। সেই সাথে সাথে আমরা কিন্তু এটাও প্রত্যাশা করি আমার প্রত্যেকটা স্টুডেন্ট যেন তার কর্পোরেট লাইফে লিড দেয়। কারণ আপনাকে কিন্তু এক একজন লিডার হয়ে আপনাদেরকে আবির্ভাব হইতে হবে। কারণ জব পাওয়ার পরে বিশ্বাস করেন এখন কোনো কম্পিটিশনই আপনারা ফেস করেন নাই। জব পাইছেন না, জব পাওয়ার পরে দেখবেন কম্পিটিশন কাকে বলে। সো প্রত্যেকটা প্রমোশনে আপনাকে কম্পিটিশন ফেস করতে হবে, প্রত্যেকটা ফেজে আপনাকে কম্পিটিশন ফেস করতে হবে। সো আমি যেটা চাই, আমি যেখানে আমি ওই সময় কথা মনে আমার ছোট থেকে বাড়ি করে প্রাইমারি এক্সাম ছিল, আমার মায়ের সাথে কথা হতো না। আমি অনেক বই পড়তাম আর খাতাম, যদি খালি করতো বইগুলো ভিজে যেত আমার। এমন কাউ সময় গেছে একটা সময় এই ভাঙা মন নিয়ে, ভাড়া হৃদয় নিয়ে জুলাইয়ের 5 তারিখে এসে রিটার্ন দিলাম। দেন আমি টার্নিং পয়েন্টে আসলাম। এদিকে করতে যাওয়া পিডি তখন রিটার্ন পরীক্ষা দেওয়া হয়েছে, সম্পূর্ণ নভেম্বরে যাবে। ওই সময়টা ভাইবা প্রস্তুতি নিয়ে আমি নেওয়ার জন্য প্রস্তুতি নেওয়ার জন্য এখানে এসেছিলাম। তো একদম ভাঙা একটা মানুষ এসে টার্নিং পয়েন্টে বসতাম। আমাকে যারা একদম চেনে আমি পরিস্থিতি দেখতে পাচ্ছি কি পরিমাণ ফ্রাস্ট্রেশন কাজ করতো। দেন সুমন স্যারের ক্লাস করা, নাদিম স্যারের সাথে কথা বলা, এই মানুষগুলো আমাকে জাস্ট তৈরি করলো দেখলাম। অন্যান্য মানুষ অন্যান্য কোচিং পড়ায়, আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স করছি, তার আগে আমি কোচিং বিশ্ববিদ্যালয়ে কোচিং করছি, বিভিন্ন কোচিং করেছি, কিন্তু এগুলো জাস্ট পড়াইছে আমাকে। কিন্তু একটা মেন্টাল মানুষ তৈরি করা, যে একটা সুন্দর মানসিকভাবে শক্তিশালী হওয়ার যে জায়গাটা, আমার কাছে মনে হয়েছে টার্নিং পয়েন্ট। মানুষকে গড়ে দেওয়ার জন্য টার্নিং পয়েন্ট শুধু চাকরি খেতে না, ওই 6টা মাস আমি কি পরিমাণ স্ট্রাগল করছি, যা যা করতে বলছে চেষ্টা করছি তাই করা, যে একটা মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। জাস্ট শুধু চাকরি পাওয়াটা না সফলতা। ব্যাংকের চাকরি দেখলাম আমি আমার 20 ফেব্রুয়ারি গেছি, 8 মার্চ আমাদের ফিল করতে 18 দিন জীবন দিয়ে পড়ছি। তারপর রিটেল ওই রকম কিভাবে সামনে বসবো, নাদিম স্যার আমার তাই কিভাবে মানতে হবে, অনেক কিভাবে কোনটা করবো সেটা বলে দিছে পরীক্ষার আগে। একটা মানুষকে কিভাবে একটা মানুষ গড়ে তোলে, এই ছাত্রদের সাথে না আসলে আমি আসলে বুঝতে পারতাম না। তো আপনারা সবাই আমার থেকে অনেক বেটার। আমি ডিপার্টমেন্টের সবচেয়ে নর্মাল, আমার থেকে একজন পরে ছিল, আমার তো একটু মনে আছে। তারপরে সেই মানুষটা আমি 2টা চাকরি পাইছি, আরো 2টা প্রাইভেট চাকরি পাইছি। তো মানুষ চেষ্টা করতে পারে, এটা আমি দেখছি। কিন্তু এইভাবে আসলে শেষ চেষ্টা করতে হবে। আমি 11 বছর সেশনে আমি ওরা এখানে সবাই থেকে সিনিয়র মেবি। তো শেষ পর্যন্ত ট্রাই করে গেছি যে না কিছু একটা হতে হবে, এবং সেই ট্রাইটার পেছনে এই ছাত্রের মেন্টাল যে শক্তি, মানসিক যে সাহসটা ছিল, সেই সাহসটা অসাধারণ ছিল। আমি ছাত্রের প্রতি অনেক কৃতজ্ঞ। আমি প্রথম 2বার মিস করছি অনেকভাবে, এইবার মিস করতে চাইনি। তো আমি ধন্যবাদ থাকে, আমার উপর দোয়া রাখবেন। ঠিক আছে, এইগুলো আমি
আমি স্প্রেড করতে পারি। কারণ আমার বিশ্বাস যেটা আমার কাছে সবচেয়ে বড় ইবাদত, আমি নিজেও যেহেতু একটু লোয়ার মিডল ক্লাস ফ্যামিলি থেকে এসেছি, আমি জানি একটা পরিবার থেকে যদি একটা চাকরি এনশিওর হয়, যদি ফাইন্যান্সিয়াল একটা সিকিউরিটি এনশিওর করা যায়, ওই পরিবার কিভাবে কামব্যাক করে, এটা যারা একটু মানে মরিবান্ড সিচুয়েশন থেকে না আসছে এটা তারা রিয়ালাইজ করতে পারবেন না। এই জন্য আমরা ক্লাসে চেষ্টা করি সর্বাত্মক ভাবে যাতে আপনাদের স্বপ্ন, বিশ্বাস করেন আপনাদেরকে যখন পড়াই, আপনাদের সাথে যখন কথা বলি, একদম আমি আপনাদের দেখি না, আমি আপনাদের প্রত্যেকের সাথে যখন কথা বলি আমি আমার নিজের বাবা মায়ের ফেসটা দেখি, আমি আমার নিজের বোনের ফেসটা দেখি, আমি যখন আপনাদের সাথে কথা বলি। কারণ আমি ফিল করি যদি আমি এই ছেলেটাকে চাকরি পাওয়ানোর ক্ষেত্রে বা আমার পরিবার টার্নিং পয়েন্ট জবে, আমি শুভ্র স্যার, তারেক স্যার, আমাদের নিজান স্যার, আমাদের নারিদ স্যার, আমাদের সবার না হৃদয় একদম একই সুতোয় গাঁথা, আমরা সবসময় একই কথা বলি দেখবেন। সো আমরা প্রত্যেকে এই ফিলটা করি যে ইনার চাকরি মানে বোধহয় আমার বাবা মা শান্তি পাচ্ছে, দ্যাট মিন্স আপনার বাবা মা শান্তি পাচ্ছে। এটা ছাড়া আমি মনে করি অনেকের অনেক সম্পত্তি থাকতে পারে, কিন্তু আমি অনেককে দেখেছি ক্রাইসিস, আইডেন্টিটি ক্রাইসিসের মতো ক্রাইসিস আর নাই। সেই জন্যই টার্নিং পয়েন্ট জবে চেষ্টা করে, প্রত্যেকের লিমিটেশন আমি বারবার বলি, আমাদের টার্নিং পয়েন্ট জবে পরিবারেরও লিমিটেশন আছে, কিন্তু সেই অল্প যতটুকু আল্লাহ রিসোর্স আমাদেরকে দিয়েছে, ক্যাপাবিলিটি আমাদেরকে দিয়েছে, এইটুকু আমরা সর্বাত্মক এটা আমরা অ্যাপ্লাই করার চেষ্টা করি। তো আপনাদেরকে বলবো আজ থেকে আপনারা প্রত্যেকেই সফল, আপনারা প্রত্যেকেই জানেন অ্যাকচুয়ালি আমরা বেশ আগে জব পেয়েছি, আমরাও কিছুদিন আগেই কিন্তু 8-10 বছর আগে আপনাদের ওখানেই ছিলাম। তো আজকে আমরা সামনে এসে দাঁড়াইছি, আমাদের কথা কেউ শোনে দুই একজন। তো ঠিক একই ভাবে আজকে আপনারা জব পেয়েছেন না ভাই, আপনাদের কথাও কিন্তু মানুষ শুনবে। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করবো, যখন আপনারা কোন স্টুডেন্টকে দেখবেন ভাই, আজ থেকে আপনারা চেষ্টা করবেন তাকে একটা সৎ সাজেশন দেওয়ার। বিশ্বাস করেন আমায় যখন আমি যেটা এখন ব্রাঞ্চ ম্যানেজার হিসাবে আছি, অসংখ্য মানুষ আমার এখানে আসে, আমি কিন্তু জিজ্ঞেস করি আপনার সন্তান কি, আপনার এটা, আমি যখন রিক্সাতে যাই আমি জিজ্ঞেস করি আপনার রিক্সার কি অবস্থা, আপনার পরিবারের কয়জন ভাই, সব টাকা আয় করেন, দিন 900 টাকা আয় করেন, 100 টাকা করে সেভিংস করেন, এত টাকা হবে আপনাদের। এগুলো আমি বলি কেন, আমি মনে করি দিস ইজ মাই সোশ্যাল রেসপন্সিবিলিটি, এটা আমার দায়িত্ব মানুষ হিসাবে। সেই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আপনারাও এই সফলতার পিছনে আপনারা কিভাবে আজকে সফল হতে পারছেন, সবচেয়ে বড় ব্যাপার কনসিস্টেন্সি। ভাই মনে করেন তো কতবার মন ভেঙে গেছে, কতবার মনে হয়েছে আমার পক্ষে জব করা সম্ভব না, কিন্তু আপনারা ফাইনালি আবার পরের দিন সকালবেলা বাবা মায়ের কথা চিন্তা করে, নিজের ক্যারিয়ারের কথা চিন্তা করে আবার নিজেকে রিনোভেট করেছেন। এই গল্পগুলো আপনারা দয়া করে আপনাদের যারা জব প্রত্যাশী তাদেরকে বলবেন। টার্নিং পয়েন্ট এটা না বললেও চলবে, ইনশাআল্লাহ এটা আপনার অন্তর থেকে আসবে যদি আমরা কোনো কন্ট্রিবিউট করে থাকি। কিন্তু আমার মূল আপনাদের কাছে অনুরোধ, আমাদের টার্নিং পয়েন্ট পরিবারের পক্ষে দা ফ্যামিলি অফ টার্নিং পয়েন্ট, আপনারা আজ থেকে যদি কোনো জব প্রত্যাশী পান তাকে আপনারা অবশ্যই তাদের ক্যারিয়ারের কথা চিন্তা করতে বলবেন। জবই লাগবে তা না, জবই সবসময় নট দেয়, কিন্তু আমি চাই সেটাতে কষাস থাকে। এই যে দেখেন আজকে দেশে আমাদের কত রকম কত নৈরাজ্য, কথা অনেক হয়ে যায়, সবাই বলবে। তো এইগুলা কিসের জন্য, তাদের একটা সিকিউরড লাইফ নেই, এই জন্য দেখবেন যার সিকিউরড লাইফ আছে সে কিন্তু কখনোই রাস্তায় দাঁড়ায় কিন্তু মাস্তানি করবে না, সে কিন্তু কখনো কারোর কাছ থেকে কোনো কিছু অযৌক্তিক ভাবে চাবে না। তার লাইফের সিকিউরিটি নাই বলেই, তার একটা ফাইন্যান্সিয়াল ফ্লো নাই বলেই কিন্তু আজকে এই অবস্থা। এই জন্য বলবো ভাই, আপনারা সফল, আপনারা এই দেশের প্রথম শ্রেণীর চাকরি করেন, দ্বিতীয় শ্রেণীর চাকরি, তার মানে কি সেকেন্ড ক্লাস ফার্স্ট ক্লাস জব হোল্ডার, আপনারা মানেই কিন্তু বাংলাদেশ। বিশ্বাস করেন ভাই, আপনারা ডেকোরেটেড, বাংলাদেশ ডেকোরেটেড, আপনারা কগনিটিভ, বাংলাদেশ কগনিটিভ। আপনারা যদি যেভাবে নিজেদেরকে তৈরি করবেন বাংলাদেশ ওইভাবে গড়ে উঠবে। সেই জন্য অনুরোধ, অবশ্যই অবশ্যই জব প্রত্যাশী যারা আছে তাদেরকে বলবেন, যারা জবলেস আছে এই জবলেস কিভাবে অতিক্রম করা যায় সেটা তাদেরকে আপনাদের গল্পটা শোনাবেন। আর অবশ্যই টার্নিং পয়েন্টের কথাটা একটু বলবেন নাকি? ওকে, ঠিক আছে। সো অসংখ্য ধন্যবাদ। সুতরাং আমি আরেকজনের কাছ থেকে নিব, প্লিজ একজন, প্লিজ ভাই, থ্যাংক ইউ। ওকে, তুমি আসবা, তোমাকে আমি বলতে দিব, ও আসছে যেহেতু তারপরে তুমি বলবো। অবশ্যই আমাদের শ্রদ্ধেয় স্যারদের সঙ্গে সবসময় কথা বলার সবচেয়ে কঠিন কাজ। আমাদের স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে যখন আমরা কথা বলতে যেতাম আমাদের এরকম মনে হতো। তো আমি নাদিম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগ থেকে পড়াশোনা শেষ করেছি। বিশেষ করে ইচ্ছে ছিল বিসিএস দিব, ফার্স্ট বিসিএস 47। তো খুব অ্যাডামেন্ট ছিলাম, শুরু করলাম, বিসিএস দিলাম, পেয়ে দিলাম, পাস করলাম। তারপর আসলে সময়ের স্বল্পতা, আন্দোলন করলাম, মার খেলাম, মার খেতে 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 এমন অবস্থা পরীক্ষা আগেও আমরা বাইরে দাঁড়িয়ে আছি যে কি হয়। তারপর শেষ পর্যন্ত রিটেন দিলাম, রিটেন পাস করলাম। তারপর ভাইভাতে গেলাম, ভাইভাতে গিয়ে গত 28 জুন আমার রেজাল্ট দিল, খালি হাতে গেলাম, গল্পটা একটু বসে। তারপরে 2রা জুলাই আমি অফিসার কেসে একটা ভাইভা দিয়ে রেখেছিলাম, সেখানে সোনালী ব্যাংকে অফিসার কেস হিসেবে সুপারিশ করতে হবে। এটা আসলে গল্প না, গল্পটা হচ্ছে এখানে টার্নিং পয়েন্ট কিভাবে আমার সাথে জড়িত সেখানে।
তো আসলে প্রথমেই একটা সুন্দর একটা লাইন বলতে হয়, আমার যে আট পূর্বে প্রেম, কি করি বলি বলতো, আট পূর্বে অনুভূতি আজকে। কারণ আমার সেই তত্ত্ব দুপুর যেখানে আমার বাবা মা, আমার ডান পাশে বাবা মা, বাম পাশে মা বসেছিল, আকাশের জন্য আমার বিসিএস রেজাল্ট দিন আমি ফোনটা হাতে কাঁপতে 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 বের করি, সার্চ করি, রেজাল্টটা নাই। আমার ভাইবাটা খুব ভালো হয়েছিল, স্যার বলেছিল বেস্ট অফ লাক ইয়াং ম্যান। লাস্টে আমি বের হয়ে যাচ্ছি, দরজায় বলি, do you have confidence that much to manage law and order? Yes sir, I have that much confidence to manage law and order. তো বেস্ট অফ লাক। তো ভাইবা যেহেতু ভালো হয়েছিল ভাবলাম যে কিছু একটা হবে, হয়নি। তো টার্নিং পয়েন্টের গল্পটা হচ্ছে, ভাবি ভাইকে আমি ভাই বলেই সম্বোধন করছি, সরি। তো আমার এক ভাই মেহেদি, সে উনি হচ্ছে ভাইয়ের সাথে আমার পরিচয় করে দিলেন। আমি বুঝেছিলাম আমার রেজাল্ট যেমন ভালো হয়, আর ব্যাংকের একটু আমি যেহেতু বিসিএস নিয়ে পড়তে গেছিলাম, ব্যাংকে আমি বহু বুঝতাম না, অনেক কিছু হয়তো করা কিন্তু বুঝতাম না, কিভাবে লিখতে হয়, কিভাবে কনক্লুশন টানতে হয়। আমার কাছে অনেক ডেটা আছে, একটা ফোকাসে 15 মিনিটে 20 মিনিটে কিভাবে এটাকে আমি গ্যাদার করবো না একসাথে আমি আউটপুট দিব, তাই সেই ব্যাপারটা আমি বুঝতাম না। তো আমি ভাইয়ের সাথে কথা বললাম, বাকি ভাইয়ের সাথে, উনি আমাকে কি চিন্তা করলো, উনি আমাকে 18 পেজ, এটা অনলাইন টার্নিং পয়েন্টের 18তম পেজ আছে, এটা ফ্রিতে দিয়ে দিলেন, বললেন তুমি এখানে কাজ করো, তুমি মেহেদি ভাইয়ের ছোট ভাই, সো তোমাকে এই ফেভারটা আমি দিচ্ছি। এবং আমি একটা মিনিমাম যে অ্যামাউন্ট সেটা ভাইকে বললাম যে না ভাই আপনি, ভাই আমাকে একটা বললো যে প্যারা নেই, আমাকে একটা কোর্সে ভর্তি হওয়ার টাকা নিয়েছে, আরেকটা হচ্ছে তুমি এমনি দিয়ে দিই। সো এটা আমার কাজে লাগে। আমি বলবো না যে একটা টার্নিং পয়েন্ট আমার জীবন বদলে দিয়েছে, তবে টার্নিং পয়েন্ট আমাকে যেটা শিখিয়েছে সেটা হচ্ছে, আমি যেহেতু ব্যাংকিং এর কোনো নলেজই ছিল না, ওখান থেকে কিভাবে সুন্দর করে একটু লিখতে, আমি অনেক কিছু লিখতে পারতাম, আমি এখান থেকে একটু বানান লেভেল লিখতে পারবো, আমার অভ্যাস ছিল লেখার। আমি যেমন বিসিএস এর বাংলাদেশ বিষয়গুলি, আন্তর্জাতিক বিষয়গুলি আমি এক লাইনে পড়ি না, কেউ বিশ্বাস করবে না, কারণ আমি আন্দোলনে I was the leader, সো ওখানে সব সামনে দাঁড়ায় আমি পড়তে পারি। তো পাস করলাম কেন, ওই কিছু লিখতে পারার কারণেই পাস করলাম। কবিতা, রচনা, আবৃত্তি, প্রত্যেকটা জায়গায় সবসময় পার্টিসিপেট করতাম। তাই ধারাবাহিকতায় আজকেও সামলাতে পারলাম না। আমার কাছে মনে হয় কি আরেকটা কথা, আমাদের স্টুডেন্টদের মধ্যে একটা প্রবণতা থাকে, চাকরি পেয়ে গেলে মাঝিকে আর চিনে না, বুঝছেন, অনেকেই হেল্প নেই, তারপরে আমি মাঝির নাম মনে থাকে না যে নদী পার করে দিল। এই আমার কাছে মনে হয় এটা একটা হিপোক্রেসি। আমার কাছে মনে হয় যে আমরা হিপোক্রেট না হই। আমাদের জীবনের আমাদের প্রথম জীবনটা যদি শুরু হয় হিপোক্রেসি দিয়ে, আপনি এই দেশে রাষ্ট্রের জন্য কি করবেন? আমাকে ভাইবা ভাই প্রশ্ন করা হয়েছিল কেন আসতে চাই, আমি বললাম স্যার রাষ্ট্রের কোলে বসে রাষ্ট্রকে পরিচালনা করার যে মোহ সবসময় আমাকে বাধিত করে, সেজন্য আমি এখানে আসতে চাই। তো এটা ফার্স্ট ক্লাস সিটিজেন, সেকেন্ড ক্লাস সিটিজেন যাই বলি, এই রাষ্ট্র তো আমাদের, এই রাষ্ট্রকে আমরা ভাবে নিয়ে যেতে গেলে যদি প্রথমটাই হিপোক্রেসি করি যে আমাকে সাহায্য করবো, তাকে অ্যাকনলেজ না করি, এটা আমার কাছে মনে হয় হিপোক্রেসির চরম মাত্রা। আপনার জীবনে যেখানে যেভাবে হোক একটা ছোট্ট উপকার যদি করে তাকে অ্যাকনলেজ করবেন, কারণ আমরা আসলেই একা, দেশ ছেড়ে আমরা প্রচুর একা থাকি। হ্যাঁ, তো আমাদের যারা এই যে সৌর স্যার, আমার নাম নাদিম, আমার নাম হচ্ছে নাদিম। তো আমি স্যারকে যখন প্রথম দেখি, আরেকটা কথা বলি, আমি আসলে এখানে ইন্সপায়ারেশন করার মতো কিছু নাই, আমি আরেকটা কথা বলবো, এটা এই কথাটা ইম্পর্টেন্ট কেউ জানেন, আমরা অনেকে চাকরি পেয়ে গেছি, ধরেন আজকে যদি আমি একটা কোর্স লঞ্চ করি আর ছোট স্যার একটা ক্লাসে ম্যাথ পড়াই, আকাশ পাতাল পার্থক্য হবে। একজন শিক্ষক যাদের শিক্ষক 15-20 বছর 30 বছরের অভিজ্ঞতা নিয়ে পড়াচ্ছে, আর আজকে আমি একটা বিসিএস সিনিয়র অফিসার হয়ে গেলাম, ব্যাংকে অফিসার হয়ে গেলাম, বিসিএস চাকরি পেয়ে গেলাম, আমি টিচার হয়ে গেলাম না। একটু সাবধান থাকবেন। এরা এখানে অনেকে আমি সবাই বেশি পরিচিত না হলেও বেশ কয়েকজন স্যারের ক্লাস করেছি, তো এরা আসলে অন্যরকম, ওদের স্যারদের পড়ানোর স্টাইল, এই যে আমি শুধু স্লাইডটাই জানি, যে স্লাইডটা নিয়ে আজকে প্রেজেন্ট করতে আসবে ওই স্লাইডটা সে খুব ভালো জানে, তারপর হচ্ছে ও আর কিছু জানে না, কিন্তু স্যারদের হচ্ছে স্লাইড না, স্যাররা হচ্ছে এমন আসবে পড়াতে, কি পড়াচ্ছে না পড়াচ্ছে এক দেশ থেকে আরেক দেশে চলে যাবে, নলেজের ডেপথ হচ্ছে। সো চাকরি করার আগে আমার কাছে মনে হয় যে you have to be cautiously set your methods. That's the first decision, and definitely you have to isolate yourself first. এটা তো টাইম কনজিউম হবে থাকে, কিন্তু আপনার মেন্টর কে, আপনাকে কে পড়াচ্ছে তাকে, এটা ইম্পর্টেন্ট। আর ভাই গুরু যদি ঠিক না থাকে শিষ্য কিভাবে ঠিক হবে, ওই শিষ্য তৈরি হবে। তো যাই হোক, অনেক কথা বললাম, আমি আসলে আজকে আমার এই শেষ বয়ান শেষ করতে যাচ্ছি ভাবি ভাই সহ।
আমার নামে আমার শ্রদ্ধেয় শিক্ষক এবং ছোট স্যার এবং সুমন স্যার অনেকে আছেন, সবাইকে ধন্যবাদ দিই। আমি সিনিয়র অফিসারের রিটেন দিয়েছি গত 24-25 অফিসার জেনারেল রিটেন দিয়েছি। আজকে বাংলাদেশ ব্যাংকের এদিন পরীক্ষা দিয়েছি, দোয়া করবেন। আমার আসলে হিমালয়ের দিকে উদ্দেশ্য ছিল, রওনা ছিল, কিন্তু আপাতত আমি তাজিমগঞ্জ নিয়ে হয়তো আছি, এর উপর দেখা যাক। আপনাদের সবার দোয়া চাই এবং ভালোবাসা, ভালো মানুষ হওয়া, ভারত অ্যাকনলেজমেন্ট, এগুলো আমরা সব জায়গায় ছড়িয়ে দিই। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আমি যেটা বিশ্বাস করি, আমি এখনো আমার শিক্ষকদেরকে আমি পাঁচ দিয়ে সালাম করি। আমার এখনো পর্যন্ত আমি যেমন কিছুদিন আগে আমি যশোর স্টেশন থেকে আসছি, আমার প্রাইমারি স্কুল শিক্ষকের সাথে আমার দেখা হয়েছে, আমার ওয়াইফ, আমার দুই বাচ্চা, আমি তাদের সামনেই আমি তাদের সালাম করলাম। সবাই অবাক, কি ব্যাপার এটা? আমি এটা বলতে চাচ্ছি না আপনাদের সবাইকে সালাম করতে হবে, প্রণাম করতে হবে, কারণ ধর্মীয় বিধিনিষেধ অনুযায়ী, কিন্তু আমার কাছে মনে হয়েছে আমার শিক্ষাগুরু, আমি যার কাছ থেকে একটা লেসন পাই, অনলি আ সিঙ্গেল লেসন, আমি কখনো তাকে আমি তার কথা অস্বীকার করি না এবং প্রত্যেকের সামনে আমি অকপটে বলি। এটা আমার একটা মানে আমি ছোট থেকে আমি মনে করি, আমি যেটা মনে করি, আমি যে ভালো আছি, আল্লাহ আমাকে অনেক ভালো রাখছে। আপনি পরিবারের দিক থেকে বলেন, আপনি আমার কর্পোরেট লেভেলে বলেন, সব দিক থেকে আমি যেটা বিশ্বাস করি, ভালো থাকার পিছনে আমার কোনো কোয়ালিটি নেই। আই হ্যাভ নো কোয়ালিটি অ্যাট অল। আমি যে স্টেট, আমি যে অবস্থানটা আমি স্টে করতেছি বা বিলংস করতেছি, এর একমাত্র একটা গুণ আছে আমার, সেটা হলো কৃতজ্ঞতা বোধ। আমি অলওয়েজ, যে আমাকে সেবা দেয়, যার কাছ থেকে কিছুটা পেয়েছি, অলওয়েজ আমি তার কথা সব জায়গায় বলি। ইভেন আপনি যদি দেখেন কোন একটা রাইটারের বই আমার ভালো লাগছে, আপনি বিশ্বাস করেন আমি মিনিমাম 50 জনকে আমি সেই রাইটারের কথা বলি। আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে সাদাত হোসেন কিন্তু অত ভালো লেখে না, অনেকেই বলে, কিন্তু তার কিছু বই আমার খুব ভালো লাগছে, মানব জনম। আমি আমার প্রত্যেকটা ফ্রেন্ডের কাছে তার গল্প আমি বলেছি। ইভেন আমার যে ড্রেসটা, আমার কিছু কিছু ব্র্যান্ড আমার ভালো লাগে, আমি সেই ব্র্যান্ডের কথা কিন্তু আমি প্রত্যেকের কাছে বলি। যার কাছ থেকে কিছু সেবা পাওয়া যায়, সেই সেবার কথা যদি আমি অকপটে অন্যের কাছে বলতে পারি, তাহলেই তো বুঝতে হবে আমার ভিতরে কোনো কৃপণতা নাই, আমার ভিতরটা, আমি প্যারোকিয়াল মাইন্ডের অধিকারী না। সেই জন্য বলবো, যদি আপনাদের মনে হয় কেউ কোনো কন্ট্রিবিউট করেছে আপনার এই স্বপ্ন বাস্তবায়নে, যদি মনে হয় কেউ কোনো দিক থেকে আপনাকে অ্যাসিস্ট করেছে, শুধু টার্নিং পয়েন্ট না, যে কোনো প্রতিষ্ঠান, আপনি যে জায়গায় যে সার্ভিসটা পাবেন, সেই সার্ভিসটা আপনি তাকে অকপটে বলবেন। আমি যদি একটা গল্প বলি আপনাকে, আমার এত ভালো লাগছে, এটা আমার বলার কোনো উদ্দেশ্যই ছিল না, ওর কথা করে মনে পড়ে গেল। একটা ছেলে যখন অনেকেই তো অনেক জায়গায় পড়ায়, অনেক কিছু করে, সো আরেকটা প্রতিষ্ঠান থেকে ওই ছেলের ছবিটা দিয়েছে যে এই ছেলেটা সিনিয়র অফিসার হয়েছে, হ্যাঁ, এবং ওয়েলকাম, খুব ভালো করেছে। ওটা কিন্তু আমার কোনো গ্রুপ না, আমি কখনোই দেখিনি, আরেকটা মেয়ে স্ক্রিনশট দিয়ে আমাকে পাঠাইছে। ওখানে সে লিখছে যে স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ, তবে আমার জব প্রাপ্তির ক্ষেত্রে আরো কিছু মানুষের বা টিচারের কন্ট্রিবিউশন আছে, আমি সুমন স্যারের কথা বলবো। সে আমার ফ্রি হ্যান্ড রাইটিংটা ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমি অনেক ফোকাস লিখেছি, এর আগে সে 4টা বা 5টা রিটেন দিয়েছে, আমাদের এখানেই আছে সে এখানে, কিন্তু সে কোয়ালিফাই করতে পারে নাই। কিসের কারণে? তার লেখার কিছু বিচ্যুতি ছিল, বিশেষ করে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, স্পেলিং, ওয়ার্ড সিলেকশন, সেন্টেন্স মেকিং, এগুলোতে কিছু প্রবলেম ছিল। সো সে অকপটে ওই মানে টিচারের কমেন্টসে সে আমার নাম এবং আমি তাকে কিভাবে হেল্প করেছি সেটা উল্লেখ করে দিয়েছে। এটাই ভাই প্রাপ্তি। আমার তার কিছু দোয়া আছে না, অন্তরস্থল থেকে এক্সপ্রেস করতে হয় না, আপনার অন্তর তার জন্য এক্সপ্রেস করে। এই দোয়াগুলো কিন্তু এইভাবেই পাওয়া যায়। এখন আমার প্রশংসা করতে বলে আমার দোয়া, এটা আপনি বলতে পারেন, হ্যাঁ আমি তো তোকে হেল্প করেছি, আমার তার জন্য আমি প্রায় আধা ঘন্টা সময় ব্যয় করেছি, আমি আধা ঘন্টা সময় টার্নিং পয়েন্টে ব্যয় করলে আমি তো 3000 টাকা আয় করতে পারতাম, কিন্তু আমি তার জন্য করেছি সে যাতে জবটা পায়, আমার সাথেই করেছি, কারণ সে জব পাওয়া মানে আমার প্রতিষ্ঠানের সুনামকে এনহ্যান্স করা, কিন্তু তারপরে ভাই সে কিন্তু অ্যাকনলেজ করেছি। সো আজ থেকে আপনার অনুরোধ থাকবে আপনাদের কাছে, টার্নিং পয়েন্ট বলে কথা না, আপনি যার কাছ থেকে সামান্যতম আপনি প্রতিদান পাবেন, সামান্যতম আপনি উপকৃত হবেন, আপনি তার কথা সবার সামনে বলবেন। এটি কি হবে জানেন ভাই, একজন মূল ডেভেলপমেন্ট কিন্তু স্রষ্টার হাতে, আমাদের হাতে না রে ভাই। আমি কতটুকু ভালো থাকবো, আমি কতটুকু লাইফে গ্রো করবো, এটা কিন্তু স্রষ্টা আমাকে সিলেক্ট করে দেবে। কোন কারণে? দেখবেন যে আপনি আগাই গেছেন, একদম আপনার ওই জায়গায় যাওয়ার কথা না, আল্লাহ কিন্তু আপনাকে ওই জায়গায় নিয়ে যাবে। এটার কারণটা কি ভাই? আপনার ভিতরে কোন রকম কৃপণতা থাকা যাবে না। আপনি যত সংকীর্ণ চিন্তা করবেন, আপনি কিন্তু তত বেশি কিন্তু আপনি দেখবেন আপনার ক্যারিয়ারটা সংকীর্ণ হয়ে যাবে, আগাইতে পারবেন না। আপনার পরিবারে দেখবেন বিভিন্ন সমস্যা, অনেকটা চিনি ভাই, আলহামদুলিল্লাহ আপনি দোয়া করবেন, সে আলহামদুলিল্লাহ অন্তরে অন্তরস্থল থেকে আল্লাহ আমাকে অনেক, আমার পরিবারের অসুস্থতাও হয় না, আমি কোনো মানুষকে কখনো পিছন থেকে আমি সরিয়ে দিই না, আমার কোনো কারণ অনেকে দেখছি 1 টাকা আমার লাভ, অন্যের 100 টাকা ক্ষতি, ওরে 100 টাকা দিয়ে দেয়। ভাই আমি যদি দেখি অন্যের 100 টাকা আমার 1 টাকা, আমি 10 টাকা পর্যন্ত আমি ছাড় দিয়ে যাই,
এই মন মানসিকতা ভাই আপনাকে কিন্তু থাকতে হবে, তাহলে আপনি ভালো থাকতে পারবেন। আমি বুঝাইতে পেরেছি বিষয়টা। তো আজ থেকে ইনশাল্লাহ আমরা লার্নিং এটাই তো পথেই আমার চলতে চলতে অনেক লার্নিং। যেমন দেখেন না, রিক্সা দিয়ে আসতেছি, একটু আগে একটা ছেলে বললো এই মামা যাবা, আমার কিন্তু খুব কষ্ট লাগছে। আমি তার সামনে 3 বার বলছি, কি বলছি জানেন, মামা আপনি কেমন আছেন, মামা আপনার গাড়িটা তো সুন্দর। আমি তাকে বুঝাইতে চাইছি তোমার আপনি বলা উচিত, তুমি কিন্তু এই মামা তুমি যাবা, আমার কালকে একটু বাড়ি খাইছে। ভাই কেন হবে, সেটা কি রিক্সাওয়ালা, তার একটা সম্মান আছে না? আজ থেকে চিন্তা করবেন, ওই রিক্সাওয়ালা কি জানেন ভাই, ও রাতে না ওর জন্য ওর 2টা মেয়ে বসে থাকে, ওই রিক্সাওয়ালার জন্য ওয়েট করে। আমি আমাকে যে চা দেয় অফিস সহায়ক, আপনারা যদি সরকারিতে যাবেন অনেক দিক থেকে আন্ডার এস্টিমেট করে ভাই অফিস সহায়কদেরকে, আপনারা করবেন না, আপনারা আমার সন্তান, দয়া করে আপনারা কখনো আপনারা এটা করবেন না। কেন জানেন ভাই, আমি যেটা বিশ্বাস করি জানেন, ওই অফিস সহায়কের 3টা সন্তান আছে, তাকে বাবা বলে, বাবা তুমি কেমন আছো। ওই অফিস সহায়কের জন্য আমার কাছে অফিস সহায়ক আমার চা দেয়, কিন্তু ভাই ওর মা ওর মেয়ের কাছে ওর বাপ, ওর পৃথিবী, এটা ওর বাবা ওর পৃথিবী, ওর ওয়েট করতেছে আমার হাজবেন্ড আসবে, মাছের মাথাটা ও খাবে, সারাটা দিন কষ্ট করে। ভাই এই জিনিসটা আপনার ভিতরে গ্রহণ করতে হবে। টার্নিং পয়েন্টের প্রত্যেকটা মেম্বার, আপনি বাপ্পি ভাই বলেন, আপনি শুক্র ভাই বলেন, তারেক স্যার বলেন, আমাদের প্রত্যেকটা অর্গান ভাই, নেসার মাদন স্যার বলেন, প্রত্যেকটা অর্গান এই জিনিসগুলো আপনাদের মধ্যে আমরা স্প্রেড করার চেষ্টা করি। ওই যে একটা ছেলে বললো না শুধু স্লাইড, আপনি দেখবেন আমার স্লাইডের মধ্যে থাকতে পারি না, আমি স্লাইডের মধ্য দিয়ে আপনাদের বৈবাহিক জীবন, অনেকে এটাকে বিভিন্ন ভাবে কথা বলে, আপনার লাইফটা, অনেকে বলে ক্লাসের বাইরে এগুলো বলো কেন, ভাই আমি এটা পারি না, দূর এই ক্লাস মিলাবি না, এই ক্লাস নিয়ে আমার কি হবে, কয় টাকা দেয় আমার, কিন্তু আমার মুখে বন্ধ করতে পারবে না। আমি যতটুকু লজিক, আমি লজিকই বলবো, অনেকের গায়ে থাকবে এটা, কারণ কি ভাই, তার তো সংকীর্ণতা, তার জলে, তার ভিতরে শর্টেজ আছে, আমার ভিতরে কোনো শর্টেজ নেই। আমি জানি আমার ভিতরে সমুদ্র আছে, প্রশান্ত মহাসাগর আমার ভিতরে, আরে কিসের কি, এই জন্য ভাই আপনার ভিতরেও তাই থাকবে, প্রশান্ত মহাসাগর থাকবে আপনার ভিতরে। অনেক বাধা আসবে, আপনি বলে বলবেন আমার এই সেমিনার আজকে আমি এখানে বিশ্বাস করে আমি সফল, যদি আপনারা কেউ একজন আপনার অফিস সহায়ককে আপনারা খুব ভালোভাবে সম্বোধন করেন, খুব ভালোভাবে সম্বোধন করবেন, ভাই আপনি ভালো থাকবেন। বিশ্বাস করেন, আপনি অন্যকে যা সমান, নাথিং ইজ আনপেইড ইন দিস ওয়ার্ল্ড। আমি যেটা বিশ্বাস করি, জাহান্নাম পরে পাবেন, প্রকৃতি আপনাকে দেখাই দেবে আপনি কি পাচ্ছেন। তো প্রকৃতির কাছে আমরা অবশ্যই রাখবো। অসংখ্য ধন্যবাদ নাজিমকে খুব আমাদের জীবনমুখী কিছু কথা বলার জন্য। আমরা যেহেতু আমাদের প্রিয় একজন স্টুডেন্ট, ও কিছু করতে চাচ্ছি সংক্ষেপে, এরপরে অবশ্যই কিন্তু একটা মেয়েকে কিন্তু আসতে হবে। আপনাদের মধ্য থেকে যে কেউ এনথুজিয়াস্টিক্যালি আপনারা আসবেন, এটা ভালো লাগবে। প্লিজ আসো তুমি। ঠিক ওই সময় কিছুদিনের ভিতরে শুরু হয়েছে, মে 5 তারিখ 2023, ডেটগুলো আবার একটু মনে থাকে। সেই ক্ষেত্রে আমি বলতে চাই যে আমাদের স্যারদের একটা কথা ছিল যে দেখো তোমরা এই জায়গায় চাকরি পেতে আসছো আর আমরা কিছু ছবি চাই, মানে আমার এই কথাটা এখনো মনে আছে যে তোমরা চাকরি পেতে আসছো আর আমরা কিছু ছবি চাই। তো আমার মনে হয়েছিল স্যাররা আসলে ছবি চাই বলতে বুঝাইছে যে আমার পরিবারটা ভালো থাকবে আর স্যারের প্রতিষ্ঠানটা ভালো থাকবে, এই জন্য আমাদের যৌথভাবে একটা কাজ করতে হবে। তো সেই ইচ্ছে অনুযায়ী আমি নিজে আমার কিছু কাজ করি। আর এই ক্ষেত্রে আমি 2টা স্পেশাল কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আমি যখন টার্নিং পয়েন্টে আসি আমার ম্যাথের কিছু উইকনেস ছিল, মানে এত উইকনেস ছিল যে আমি ম্যাথ করতে গেলে আমার বাইরে যা হাত কাঁপতো, এরকম যে মনে হয়তো আমি ম্যাথটা মনে হয় পারবো না। তো একটা টার্গেট ছিল যে ব্যাংকে একটু ইংলিশের একটা প্রেফারেন্স আছে, আর আমার ওই সাইডটা একটু ভালো, আমি ম্যাথটা কভার করতে পারলে আমি ব্যাংকে চাকরি পাবো। তো আমি যখন টার্নিং পয়েন্টে আসি, টার্নিং পয়েন্টের একটা স্পেশাল ফিচারস এর কথা আপনাদেরকে একটু স্মরণ করাই যে আপনারা যারা স্টুডেন্টরা জানেন, সুব্রতা এবং সুমন স্যার আমাদের স্পেশাল যে ক্লাসটা নিতেন, আমি হয়তো আমার নিজের ক্লাস মিস করেছি কিনা আমি জানি না, কিন্তু আমি স্যারদের ওই ক্লাসটা কোনোদিনও মিস করি নাই। আমার নিজের ক্যারিয়ার মানে ঠিক রাখার জন্য হয়তো স্যারদের ওই কন্ট্রিবিউশন আছে, ওইটার জন্য হয়তো আমি স্যারকে পে করি নাই বা টাকা দেই নাই। আজকে সেই ক্ষেত্রে আমার মনে হয় যে অন্তত ন্যূনতম যে কৃতজ্ঞতা বোধটা সেটা আসলে স্বীকার করা উচিত। এবং আমার এই জার্নিতে আমি একজন ইউনিভার্সিটিতে একটু পড়ুয়া টাইপের স্টুডেন্ট ছিলাম, এই যে আমার ফ্রেন্ডরা আছে জানে আমি আমার পড়াশোনা শুরু করতে পারিনি। 2023 সালের মার্চে আমার জব প্রিপারেশনটা শুরু হয় ঢাকা থেকে এসে, এবং আমি আমার যতটুকু মনে আছে টার্নিং পয়েন্ট তার মানে জার্নিটা ওই মেতেই শুরু করে বা মেয়ের কিছু আগে শুরু করে। তো সেই জায়গা থেকে আমি এখন বাংলাদেশের একটা ব্যাংক যার নাম আমরা সবাই জানি সোনালী ব্যাংক, সেই জায়গায় আমাকে পৌঁছে দেওয়ার জন্য সুমন স্যার, তারেক স্যার, শুভ্র স্যার এবং নেসাল স্যার আমাদেরকে যে ইন্সপিরেশনটা দিত, স্যারের জন্য স্পেশাল থ্যাঙ্কস আছে। আর আমি কি বলবো যে আমার এই জার্নিতে অনেক কথা বলে যে কোচিং সেন্টারে কথা বলা বা বিভিন্ন কিছু নিয়ে বিভিন্ন কথা বলে,
সেই ক্ষেত্রে আমি মনে করি যে টার্নিং পয়েন্টের জন্য আমার উইলিংলি আমার কিছু বলা উচিত ছিল, সেটা আমি বলছি। আই এম সো মাচ গ্রেটফুল, আই অনার টু বি হিয়ার। থ্যাংক ইউ সো মাচ স্যার, তারিক স্যার, শুভ্র স্যার, থ্যাংক ইউ। এটা জব করার আগে তো এখানে হচ্ছে আমি ভালো লাগতো না জবটা। তো আমি শেষ পর্যন্ত ব্যাংকে জব করার জন্য আমি জব পেয়েছি। যে আমার বয়সে শেষ, আমার মাত্র 21 ইয়ার বেজে 3টা পরীক্ষা ছিল, এসে ছিল ওজি আর ক্যাশ। তো আল্লাহ নাম করে ছেড়ে দিলাম আর টার্নিং পয়েন্টটাকে ধরে নিলাম, যেটা আমার লাস্ট টার্নিং পয়েন্ট হবে ইনশাআল্লাহ। চাকরি হবে। আর আমি আগরতলার হচ্ছে একটা কানেকশন করেছিলাম, যারা আমাকে একটা পদ দেখাও, যেহেতু আমি একটা চাকরি ছেড়ে দিলাম সরকারি চাকরি, তো আমাকে ব্যাংকার হতেই হবে, তুমি তো আমার সাথে থাকো। আর আমি কিভাবে যাবো, কোথায় যাবো, তুমি পদ দেখাও। যে তাদের মধ্যে সেই সময় টার্নিং পয়েন্ট আমার সামনে আসে। আর সেখানে বাপি ভাইয়ের কথা না বললেই নয়, বাপি ভাই আগে থেকে চিনি, যথেষ্ট পরিমাণ সাপোর্টে। তো ওনার উপর আমার মানে যথেষ্ট পরিমাণ ভরসা ছিল যে আমি অত কিছু একটা পাবো। তো যাক, ওই চাকরি ছেড়ে দিয়ে আমি পড়াশোনা করলাম। তো আমি এসব পরীক্ষা ছিল প্রথমে ছেড়ে দেওয়ার পর। তো যাক, এসবে আমার আসলো না, তো কষ্ট পেয়েছিলাম। তো তারপরে আমি লেগেছিলাম যে লাস্ট পর্যন্ত অন্তত যেন ক্যাশ হলেও হয়। তো যাক, আল্লাহর রহমতে যথেষ্ট পরিমাণ পরিশ্রম করলাম 6 মাস। তো এখানে যখন আমি অনলাইনে ভর্তি হই, অনলাইনে ভর্তি হওয়ার সময় শুভ স্যার, তারপর হচ্ছে তারেক স্যার, নাসির স্যার, সুমন স্যার, ওনাদের আমি ক্লাস করি। তো ক্লাস আমার ভালো লাগে। তো মাঝে আমি বলেছিলাম যে আমি ম্যাথ আর ইংলিশটা একটু অফলাইনে করতে চাই। তো অবশ্যই সুযোগটা পেয়ে যাচ্ছি, সেটা ছিলই। তো আমি শুভ স্যারের হচ্ছে ম্যাথ, সুমন স্যারের ইংলিশের যে আর্গুমেন্ট, সিস্টেম, এগুলো আমি খুবই মুগ্ধ হয়েছিলাম যে আমি যদি এগুলোই ফলো করি আশা করি আমি পারবো। তো আল্লাহর রহমতে যাক, রিলেটটা হলো। তো আমি যে ম্যাথগুলো করেছিলাম 5টা ম্যাথ, শুভ স্যারের দেওয়া 5টা ম্যাথ আমার কমন আসে। আর আর্গুমেন্ট লিখিত পরীক্ষা দেওয়ার আগে আর্গুমেন্ট ক্লাস ছিল, ফোকাস ক্লাস ছিল, আমি কনফিডেন্ট আসছিলাম। তো যেভাবে করে সুমন স্যার আর্গুমেন্টের সিস্টেমে শিখিয়েছিল, সেভাবে করে আমি দিয়ে আসছি। আলহামদুলিল্লাহ আমি প্রত্যেক আনসারকে ভালো করে দিয়ে আসতে পারছি এবং প্রতিটাই কমন। পরীক্ষা দিয়ে আমি বুঝছি আমি চাকরি পাবো। আমি আমার আসতে পারি না, কিন্তু আমি আমার ফ্রেন্ড, আমার হাজবেন্ডকে বলেছিলাম, হাজবেন্ড দাঁড়িয়ে ছিল পরীক্ষা হলে। তো আমি বের হয়ে বলেছিলাম যে আমি চাকরি পাবো, কারণ শুভ স্যারের অঙ্ক দেওয়া, তারপর সুমন স্যারের ইংলিশের দেখাগুলো এবং তারেক স্যারের ম্যাথ ছিল, আমি সেগুলো সব কমন পেয়েছি। আমার টেনশন আমার এটা আসবে। তো যাক, পরে অনেক দিন পরে 6-7 মাস পরে রেজাল্ট দিল, টিভি আসলো, তারপর লিখিতেও আসলো। লিখিত রেজাল্ট 1 বছর পরে গেছে, একটা দীর্ঘ একটা লং টাইম। তো 1 বছর মধ্যে আমি হতাশ ছিলাম যে আমি একটা কি করবো যদি আমার ব্যাংকে না আসে। তো তখন আমি আরেকটা জব শুরু করি। তো যাক, জব করতে করতে আমার ব্যাংকের রেজাল্টটা আসলো। তো আলহামদুলিল্লাহ যে আমি টার্নিং পয়েন্ট যেভাবে করে স্বপ্ন দেখেছিলাম যে আমি একটা জব ছেড়ে দিয়ে, একটা গভর্নমেন্ট জব ছেড়ে দিয়ে আমি ব্যাংকার হওয়ার জন্য যে রিস্ক নিয়েছিলাম, তো এটা আসলে রিস্ক নিয়েছিলাম সেরকম ভাবে যে আমাকে হইতেই হবে। পরিশ্রমটাও সেভাবে করে আমি করেছি। তো এর জন্যই আমার টার্নিং পয়েন্ট আমার সবসময় ভালোবাসা থাকবে, সবসময় কৃতজ্ঞ করে থাকবে। তো আমি প্রতিদিনই দেখলাম যে সংগঠনে দেওয়া হবে। তো আমি অনেকবার অ্যাপ্লাই করার চেষ্টা করছি, কোনোভাবে হচ্ছিল না। পর আপনাকে মেসেজ দিয়েছি, টার্নিং পয়েন্টে মেসেজ দিয়েছিলাম, আমি সংগঠনে একদম। আমি সুফিয়া আলম সাকিরা, আমি সোনালী ব্যাংক সিনিয়র অফিসার 2023 সুপারিশপ্রাপ্ত হয়েছি এবং অফিসার জেনারেল সোনালী ব্যাংকে সুপারিশপ্রাপ্ত হয়েছি। আমি অনলাইন ব্যাচ এর সাথে যুক্ত ছিলাম। ব্যাংকের প্রিপারেশন ক্ষেত্রে সাধারণত ইংলিশ এবং ম্যাথের সবাই অনেক পিছিয়ে থাকে। তো এই দুটি ক্লাস, ইংলিশ এবং ম্যাথের প্রিপারেশনের ক্ষেত্রে অনেক বেশি সাহায্য করছে টার্নিং পয়েন্ট। তাই আমি আমার সাফল্য টার্নিং পয়েন্টকে ডেডিকেট করছি এবং অবশ্যই আমার ফ্যামিলিকে ডেডিকেট করছি। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, আমি শারমিন তৌহিরা। আমি সিনিয়র অফিসার হিসেবে অগ্রণী ব্যাংক পিএলসিতে যোগদান করেছি। আমি 22 সাল ভিত্তিক মডেল টেস্ট ব্যাচে টার্নিং পয়েন্টের সঙ্গে যুক্ত ছিলাম। টার্নিং পয়েন্টের সব ধরনের ক্লাস, তারপর হচ্ছে শিক্ষকদের তত্ত্বাবধান খুবই ভালো, সবকিছুতেই তারা খুবই যত্নের সাথে শিখান। তবে টার্নিং পয়েন্টের একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে তাদের ইউনিক লাইব্রেরি সার্ভিস। তাদের হচ্ছে এসি নন এসি যে লাইব্রেরি আছে, আমি এই সার্ভিসটা গ্রহণ করেছিলাম এবং মিরপুর 10-এ এটা আমাকে খুবই হেল্প করেছিল, কারণ হচ্ছে যে এখানে পড়ার মতো পরিবেশ অন্য জায়গায় খুব একটা নেই। তো ইউনিক লাইব্রেরিতে পড়াশোনা করার জন্য খুবই ভালো ব্যবস্থা আছে, আমি এটা সবাইকে সাজেস্ট করবো। এবং টার্নিং পয়েন্টের গাইডলাইনের জন্য তাদেরকে ধন্যবাদ, তাদের আগামী পথ চলার জন্য শুভকামনা।
বাংলাদেশ কৃষি ব্যাংকের অফিসার ক্যাশ হিসাবে 2022 সালে সুপারিশপ্রাপ্ত। আমার জার্নিটা শুরু হয় টার্নিং পয়েন্টের সাথে। গ্র্যাজুয়েশনের পর আমি টার্নিং পয়েন্টের অনলাইন ব্যাচ 03-তে ভর্তি হই। যেহেতু রিসেন্টলি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি, তখন আমার আসলে কোনো দিক নির্দেশনা ছিল না যে কোন সাবজেক্ট কিভাবে পড়তে হয় বা কিভাবে শুরু করতে হয়। বন্ধু বান্ধবীদের মাধ্যমে আমি টার্নিং পয়েন্টের কথা জানতে পারি এবং এখানে অনলাইন ব্যাচ 3 ভর্তি হই। প্রথমেই ভর্তি হওয়ার পর স্যারা খুব সুন্দর করে সাজেশন দেয় এবং আমাদের জন্য শীট পাঠায়, যেগুলো অনেক বেশি ইংরেজ ছিল। তার পাশাপাশি মাস্টার ব্যাচ এবং নিউজ পেপারের যে ক্লাসগুলো হতো, এগুলোতে আমি অনেক বেশি মানে স্যারদের থেকে অনেক সাহায্য পেয়েছি। তো আমি সাজেস্ট করবো যারা নেক্সট জবের প্রিপারেশনের ব্যাংকিং মধ্যে আসতে চাচ্ছে, তারা যেন অবশ্যই টার্নিং পয়েন্টে একবার হলেও ট্রাই করে। বিশেষ করে তারা যে টার্নিং পয়েন্ট আসসালামু আলাইকুম, আমি দেবব্রত বালা, সোনালী ব্যাংক পিএলসি রিকমেন্ডেড। আমার এই সফলতার পেছনে আমার টার্নিং পয়েন্ট পরিবার ওতপ্রোতভাবে জড়িত। কারণ এই কোচিংটা যখনই শুরু হয় তখনই আমরা ইনিশিয়াল ব্যাচে ছিলাম। এরপরে অনেক পরীক্ষা দিলাম, সম্ভবত 4টা আমি ভাইভা ফেস করছি, কিন্তু জব হচ্ছিল না। পরে সুব্র স্যার, সুমন স্যারের কাছে গেলাম, স্যার অনেক পরামর্শ দিল ফোকাসে কিভাবে ডেভেলপমেন্ট করতে হয়, কিভাবে ভাইভা ফেস করতে হয়। তাদের যে পরামর্শটা আমার জীবনে খুবই কাজে লাগছে। সেই হিসেবে আমি টার্নিং পয়েন্টের পরিবারের একজন সদস্য হিসেবে আমার অবশ্যই কৃতজ্ঞতা বোধ আছে এবং থাকবে, এবং ভালোবাসা বোধ থাকবে। কারণ এই পরিবারটাই আমাকে আজকে এই পজিশনে নিয়ে গেছে। তাদের সকলের প্রতি, স্যারদের প্রতি আমার কৃতজ্ঞতা। ধন্যবাদ। আমি মোহাম্মদ মাহবুব হাসান। আমি 2023 বেস সিনিয়র অফিসার পরীক্ষায় সোনালী ব্যাংক পিএলসি তে সিনিয়র অফিসার হিসেবে সুপারিশ প্রাপ্ত হয়েছি। আমার এই কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের পিছনে প্রথমে আমার বাবা মাকে ধন্যবাদ জানাই, এবং আমার পরিশ্রমের সাথে আমাকে যে কোচিংটা আমাকে সাহায্য করেছে টার্নিং পয়েন্ট, তার প্রপার গাইডলাইন এবং দক্ষ টিচার প্যানেলের জন্য আমি আমার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে পৌঁছাতে আরো সহজ হয়েছে। ভবিষ্যতে আমি আরো বড় কোনো জায়গার জন্য চেষ্টা করতেছি, সেটা যাতে হতে পারি, তার জন্য সকলের কাছে দোয়া প্রার্থী। থ্যাংক ইউ। আমার পরিচয় হচ্ছে, আমি পুরা নাম শফিকুল ইসলাম সুজন, সহকারী অধ্যাপক, ভবানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ, ডিপার্টমেন্ট ইতিহাস, রাজশাহী ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছি। আর আমি আসলে কোচিং এর বিষয়টা হলো দীর্ঘদিন ইউসিসির সঙ্গে জড়িত ছিলাম, 22 বছর ইউসিসির সঙ্গে ছিলাম, 1 বছর টার্নিং পয়েন্ট থেকে আছে। আচ্ছা, উত্তরাঞ্চল রাজশাহী থেকে আছে, একটু কি হাত তোলা যাবে? রাজশাহী মানে উত্তরাঞ্চল, নদীর ওই পাশ, আমার নদীর। আচ্ছা, ধন্যবাদ। মানে অনেকে আছেন। আসলে এখানে দুইটা উদ্দেশ্যে আসা, যে সব স্যারদেরকে পাওয়া যায় না, আমার ওখানে সব স্যারেরাই কিন্তু ক্লাস নিতে যায়। মানে টার্নিং পয়েন্ট যেহেতু অফলাইন দুইটা, এই কারণে ঢাকাও যেমন রাজশাহীও তেমন, তারা সেই চোখে দেখে। আমি জাস্ট ওখানকার দায়িত্বে আছি, কোনো কিছু নেই। তো সব স্যারদের সঙ্গে দেখা হবে। আর এই আমাদের টার্নিং পয়েন্ট যে সাফল্যের যারা অংশীদার, যারা সফলতা অর্জন করে, তাদের একজন দেখার জন্য ছুটে আসে। আমি সকালে এই 1:30টার সময় ট্রেন থেকে নামছি, নামাজ পড়ে এখানে চলে আসছি। আপনাদের আসলে সময় নষ্ট করছি না, ক্ষুধা লেগে গেছে বোঝা যাচ্ছে। আপনাদের সকলের উত্তরোত্তর আরো সাফল্য কামনা করছি। আপনারা শুধু একটা কথাই বলবো, আপনারা যেভাবে হোক টার্নিং পয়েন্টের সঙ্গে জড়িত আছেন, আপনারা যেখানেই যাবেন সেখানে টার্নিং পয়েন্টের সুনামটা ধরে রাখবেন। আসলে জিজ্ঞেস করে, তো অনেকে জিজ্ঞেস করে যে কোথায় কি করছেন, এই করছেন। একটা প্রতিষ্ঠানের সঙ্গে যেহেতু আপনারা ছিলেন, সেটা যেন আরো ভালো হয়। আর
আপনার আরেকটা লাস্ট কথা, যেটা হলো রাজশাহীতে যাদের পোস্টিং হবে যে কোনো ব্রাঞ্চে, আমার ব্রাঞ্চে চা খাওয়া দাওয়াত রইল। ধন্যবাদ।
আমি বিকাশ চন্দ্র বর্মন। আমি টার্নিং পয়েন্ট অনলাইন ১৬তম ব্যাচের স্টুডেন্ট ছিলাম। আমি টার্নিং পয়েন্ট প্রতিটি ক্লাস, লেকচার শিট, উইকলি এক্সাম, সাবজেক্টিভ এক্সাম এগুলোতে আমি উত্তীর্ণ হয়েছিলাম সুন্দরভাবে। আমি অংশগ্রহণ করেছি নিয়মিত এবং আমি সোনালী ব্যাংকে সুপারিশপ্রাপ্ত হয়েছি সিনিয়র অফিসার হিসেবে। আমি টার্নিং পয়েন্টের উত্তরোত্তর সাফল্য কামনা করি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আকিনুজ্জামান, অগ্রণী ব্যাংক পিএলসিতে ক্যাশ অফিসার হিসেবে রিকমেন্ডেড। আমার এই সফলতার পেছনে আমি টার্নিং পয়েন্ট এবং টার্নিং পয়েন্টের শিক্ষকদের প্রতি জানাই অসংখ্য কৃতজ্ঞতা। আমি টার্নিং পয়েন্টে অনলাইন 18তম ব্যাচের স্টুডেন্ট ছিলাম।